হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ আর্টফুলি। আমি সঙ্গীতা, নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। আজকের ব্লগটা ভীষণ স্পেশাল। অন্নপ্রাশন, ঈশানের অন্নপ্রাশনের পার্ট 2 ব্লগ নিয়ে, সেকেন্ড ডে ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটু দেরি হলো কারণ আমাদের বাড়িতে সবারই সর্দি, কাশি, জ্বর, ভাইরাল ফিভার চলছে। তো আমার গলাটাও হয়তো মাঝে মাঝে ফিল করতে পারেন যে ইটস নট সো ওকে, বাট স্টিল আমি ভাবলাম আর দেরি করাটা ঠিক হবে না। অলরেডি দেরি, দুটো ব্লগের মাঝখানেও অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো যাই হোক, এটা হলো অন্নপ্রাশনের রান্নাবান্না শুরু হয়ে গেছে। এটা অন্নপ্রাশনের আগের দিন আফটারনুন থেকে আমি কিছু কিছু করে এগিয়ে রেখেছিলাম, যেহেতু আমি ভেবেছিলাম সমস্ত কিছুই আমি একা হাতে রান্না করে লোকজন এবং ঈশানের যে থালাটা সাজাবো সব কিছুই একসাথে একা হাতেই রান্না করব। কারণ ঈশানের অন্নপ্রাশন বলে কথা, আমার ছেলের অন্নপ্রাশনে বাইরে থেকে খাবার আনবো এটা আমি কখনোই মন থেকে মানতে পারছিলাম না। সৌমিরন অবশ্য বলেছিল যে কিছুটা বাইরে থেকে নিয়ে আসবো, কিছুটা আমি বানাবো, কিন্তু আমি বললাম একটা সময় আমি নিজেই এই ক্যাটারিংয়ের ব্যবস্থা করতাম, লোকজনকে অনেক অনুষ্ঠানের ক্যাটারিং করতাম, নিজে হাতে রান্না করে অর্ডার নিতাম, দিতাম। তো একা হাতে তখন বিজনেসটাও করেছি। তো সেই জন্য মানে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি ভেবেছি নিশ্চয়ই পারবো। আর মাঝে মাঝেই বাড়িতে যখন বন্ধু বান্ধবরা আসে তখন তো করি অনেক দিন, যদিও আমি মানে বেশি লোকের রান্না করি না, বাট স্টিল একটা কনফিডেন্স ছিল যে পারবো ঠিকই। তো সেই কনফিডেন্স থেকেই আমি এই রান্নাবান্নাগুলো নিজে থেকেই করার চেষ্টা করেছি। তো আগে যেটা বানিয়েছি সেটা হলো চাটনি। আর বাঙালির যে কোনো অনুষ্ঠান মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো টমেটো, আমসত্ত্ব, খেজুরের চাটনি। তবে একটা জিনিস ঠিকই কথা, কারণ তো আপনি যখন কোনো বাইরের ক্লায়েন্টের অর্ডার নিচ্ছেন, সেটার ক্যাটারিং করছেন, সেটার যে খাটনি সেটা হলো শুধুমাত্র যে রান্নাটার ওপর মেনলি ধ্যান দেওয়া। এখানে কিন্তু নিজের বাড়ির ওকেশন হলে ব্যাপারটা আলাদা হয়ে যায়, কারণ এখানে সাজা গোজা মানে পুরো ইভেন্ট ম্যানেজমেন্টটাই হলো আমরা নিজেরা। তো রান্না থেকে, বাজার থেকে, নিজেদের রেডি হওয়া থেকে, কিভাবে সাজানো হবে থেকে, সমস্ত পরিকল্পনা থেকে এক্সিকিউশন সবটাই কিন্তু নিজেদেরকে করতে হয়। আর ইভেন এখানে ফটোগ্রাফারও হলো আমরা, যেহেতু আমি ব্লগ করেছি আর এই ব্লগটা হলো আমার জীবনের সবচেয়ে স্পেশাল ব্লগ হয়ে থাকবে এই ঈশানের অন্নপ্রাশনের দুটো ব্লগই। কারণ মানে এগুলো আমার মানে যখন ঈশান অনেক বড় হয়ে যাবে তখনও আমি আমার জীবনের শেষ দিন অবধি হয়তো এই ব্লগগুলো যদি আমি সেভাবেই সেভ করে রাখবো, যাতে আমি দেখতে পারি আর কীরকমভাবে ওর ছোটোবেলায় ওর অন্নপ্রাশনটা আমি করেছিলাম সেটা আমি পরে চেরিশ করতে পারবো। তো সেই জন্য ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটা এক্সাইটেড, আর এই ব্লগটা এডিট হয়ে ফাইনাল কীরকম হয় সেটা দেখার জন্য আমরাও নিজেরাও ভীষণভাবে এক্সাইটেড। আর ব্লগ করলে যে রান্নাটা ধরুন আধ ঘন্টায় হয় সেটা দাঁড়িয়ে যায় 1.5 ঘন্টা, মানে এটুকু হলো মিনিমাম টাইম। তো সেই জন্যই রান্না আমি করবো অন্নপ্রাশনের দিনই সকালবেলা ভোর থেকে, কিন্তু আগের দিন মানে মোস্ট অফ দ্য রান্নাকে আমি মোটামুটি প্রিপেয়ার করে রাখবো যাতে খুব ফটাফট ফাস্ট আমি সব কিছু করে নিতে পারি। আর এখানে আমি যেটা করছি সেটা হলো ইলিশ ভাপে। তো ইলিশ মাছের আঁশ ছাড়ানো, রুই মাছের আঁশ ছাড়ানো, এইগুলো আমি আরও একদিন আগে করে রেখেছিলাম। মাছটা আমি কয়েকদিন আগে ডেলিভারি নিয়ে পরিষ্কার করে আঁশ ঠাস ছাড়িয়ে ধুয়ে, এখানে না মাছ বরফ সহ যখন ইন্ডিয়ান দোকান থেকে আসে আঁশ সহ আসে, নিজেদেরকে আঁশ ছাড়াতে হয়। তো আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কারণ এতগুলো পিস মাছ এগুলো করতে অনেকটা সময় লাগবে আমি জানতামই, সেই জন্য আমি আগেই করে রেখেছিলাম। এখন আমি সর্ষে পোস্ত, দই যা যা আমি দেই সেই সব দিয়ে মাছ ভাপার জন্য একেবারে ট্রেতে করে ফয়েল মুড়িয়ে রেখে দেবো ফ্রিজে। এভাবেই কালকে আমি ওভেনে ঢুকিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে সমস্ত রুই মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন আমি সমস্ত মাছকে ভেজে রেখে দেবো, রান্না কালকে করব। আর মাঝখানে গিয়ে মামনি মানে আমাদের পাশের এখানে একটা জায়গা আছে, সেখান থেকে মাঠ থেকে ঘাস তুলে এনেছে। যেহেতু এখানে ঘাস খুব মানে নিয়মিত এরা ট্রিম করে, তো ওই জন্য দুব্বগুলো এখানে গোটা গোটা পাওয়া যায়নি। তো যাই হোক, কিছু তো দুব্ব চাই, তো যেমন পাওয়া গেছে তেমনই নিয়ে এসে বেছে রেখেছে। এটা একটা বড় কাজ ছিল। আর মাঝে মাঝে এসে আমি ঈশানের সাথে একটুখানি টাইম স্পেন্ড করে যাচ্ছি। আর মামনি ঈশানকে এগুলো পাহারা দিচ্ছে, আমার ঈশানকে খাওয়ানো দাওয়ানো, ঘুম, বাকি সমস্ত কাজগুলো আমি করে দিচ্ছি, কিন্তু ঘুম পাড়ানো আর ঈশানের সাথে সময় কাটানো এর জন্য মামনি পুরো টাইমটা ঈশানকে দিচ্ছে। আর আজকে সবাই এত ব্যস্ত, আজকে চা বানাচ্ছে হলো বাবা। তো টি ব্যাগ দিয়ে বাবা সবারই জন্য চা বানিয়ে ফেলেছে। তার সমীরণ বেলুন
বেলুন ফোলাতে, ঘর সাজানোর যে কাজগুলো যেগুলো আমরা কেনাকাটা করছি সেগুলো এক্সিকিউট করতে ব্যস্ত, আর আমি হলাম রান্নায় ব্যস্ত। তো এখন আমি একটা পনিরের প্রিপারেশন হবে তারই কিছুটা এগিয়ে রাখছি। মানে এটা আগে একটা মশলাগুলো যে কুক হবে, মানে পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছুকে কুক করে রেখে দিলাম মিক্সির বাটিতে। কালকে আমি পেস্ট করে এটা গ্রেভিটা করব। আর এখানে আরেকটা রান্নার প্রিপারেশন করছি। তার আগে আমি এখানে পনিরটা কেটে রাখছি, কারণ পনির এতগুলো পনির, এটা কাটাটাও তখন দেখা যাবে সকালবেলা তাড়াহুড়ো লেগে যাবে। তাই জন্য মানে যতটা প্রিপেয়ার করে রাখা যায় আমি করে রাখছি। আর ঘর সাজানোটা সমীরণ আজকে পুরোই কমপ্লিট করেই শোবে, এটা যত রাতই হোক। আর সমীরণকে হেল্প করছে বাবা। তো এই চলছে আর কি। মাঝে মাঝে আমিও আসছি, বলছি এটা এইভাবে করলে বোধহয় ভালো লাগবে, ওটা বোধহয় এইভাবে করলে ভালো লাগবে, এই আর কি ব্যাপার স্যাপার চলছে। আর এখানে মাঝখানে আমি রান্না একটু পজ দিয়েছিলাম, দিয়ে ঈশানে রাত্রে খাওয়া দাওয়া করিয়ে ওকে একদম ডাইপার চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে দিয়েছি, মামনি ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখানে এখন হলো আমি বানাচ্ছি যেটা, সেটা হলো বেকড রসগোল্লা। অ্যাকচুয়ালি বেকড রসগোল্লার জন্য আমি দুধটা এখানে কনডেন্স মিল্ক, ইভাপোরেটেড মিল্ক এগুলো মিক্স করতে বসিয়েছি, কারণ দুধ পুরো জাল করে ঘন করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, যেটা আমার হাতে এখন নেই। আর রসগোল্লাও আমি রেডিমেড টিনের কিনে এনেছি, ঘরে ছানা কাটিয়ে রসগোল্লা বানাতে গেলেও সময় প্রয়োজন, তা সেটাও আমার হাতে নেই। তো সময় কিছুটা যেখান থেকে সেভ করতে পারি সেভাবেই সময় আমি মানে পুরো পরিকল্পনাটা করেছি, যাতে একা হাতে করতে গেলেও অসুবিধে না হয়, পুরোটা ম্যানেজ করে নিতে হবে। কারণ একটা ছোট বাচ্চার সাথে সমস্ত কাজটা পরিকল্পনা থেকে এক্সিকিউশন সবটা নিজেরা মিলে করতে গেলে তখন এইসব বুদ্ধিগুলো একটু লাগাতেই লাগে, কারণ না হলে প্রবলেম হয়। তো যাই হোক, এটা হলো হলদিরামের রসগোল্লার টিন, এখানে যেটা ইন্ডিয়ান দোকানে খুবই ইজিলি অ্যাভেলেবেল। আর এই রকম গোল্ডেন কালারের ফয়েলের বাটি আমি কিনে নিয়েছি, এগুলো সহই ওভেনে বেক হবে, একটু দেখতে ভালো লাগে নর্মাল এমনি ফয়েল বাটি থেকে। তো এইগুলো সবই আগে থেকে কিনে গুছিয়ে রেডি করেছি। আর কিছু ডেকোরেশনের জিনিস যেগুলো আমি এখানে পাবো না, সেগুলো আমি ইন্ডিয়া থেকে এনেছি, মামুনিটা যখন ইন্ডিয়া থেকে এসেছে, মানে ইন্ডিয়ার অ্যামাজন থেকে কিনে অর্ডার করে দিয়েছিলাম, লাইক অন্নপ্রাশন লেখাটা, ওই টাইপের জিনিসগুলো যেগুলো এখানে হয়তো নাও পেতে পারি সেইগুলো। আর এখানে আমি ভেজিটেবল চপটা এখন গড়ে নিচ্ছি, পুরটা করে নিয়েছিলাম। ভেজিটেবল চপের বিট, গাজর গ্রেট করা আমি এগুলো কোনোটাই করিনি, আপনারা শুরুতেই দেখেছেন। আমি পুরোটাই প্যাকেট গ্রেটেড কিনতে পাওয়া যায় সেটা নিয়ে এসেছি, কারণ যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো ওই ছোট কাজগুলো যেগুলো গ্রেটেড করা, যেগুলোতে স্বাদের কোনোই তারতম্য হয় না বা কোয়ালিটি কোনো খারাপ হয় না, সেই জিনিসগুলো আমি বিট গাজর গ্রেটেড ওই জন্য বাজার থেকে কিনে এনেছি। আর এখানে আমার সমস্ত চপ গড়া কমপ্লিট, এটা আমি রেখে দেবো ফ্রিজে, এইভাবেই কালকে খালি ভেজে দেবো। আর সমীরণেরও মোটামুটি ঘর সাজানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আর এখানেও লাস্টে যেটা যে কাজটা ওকে দিয়েছি সেটা হলো কালকে যে মেনুগুলো, সেগুলো যে মানে মেনুর সামনে যে লেখাগুলো রাখা হবে সেই লেখাগুলো ও লিখতে বসেছে, যাতে মানে কালকের জন্য আর কোনো চাপটা না থাকে। আর মোটামুটি এইরকমও সাজিয়েছে, আমাদের তো ভীষণই ভালো লাগছে যে যা পরিকল্পনা করেছিলাম মোটামুটি এক্সিকিউট করা গেছে। আমি এগুলো সবই খুঁজে কিছু ইন্ডিয়া থেকে, কিছু এখান থেকে কিনেছিলাম, তো সেভাবেই এক্সিকিউট করা হয়েছে। বাট একটা বেলুন এর মধ্যে এখনই ছোট হয়ে গেছে, তো কালকে অবধি কিরম থাকবে বোঝা যাচ্ছে না। এরই ফাঁকে আমরাও ডিনার সেরে নিয়েছি, আর তারপরে মামুনি আর আমি ধরে ডাইনিং টেবিলের সমস্ত ফাঁকা করে টেবিল ক্লথটাও চেঞ্জ করে দিয়েছি। মামুনি আর বাবা শুতে চলে গেছে, এখন সমস্ত ফাইনাল পরিষ্কার করে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে তুলে আমি শুতে গেছিলাম। আমি রাতে অ্যাকচুয়ালি 2 ঘন্টা মতন শুয়েছি, তারপরেই ভোর হয়ে গেছে, তো এখন কেউই ওঠেনি, আমি অনেক ভোর উঠেছি। তারপরে এখন চলে এসেছি, আবার উঠেই রান্নাঘরে চলে এসেছি অ্যাকচুয়ালি, জাস্ট মুখ ফুক একটু ধুয়ে। আর এসেই আগে যেটা বসিয়ে দিচ্ছি সেটা হলো যে আমি যে রুই মাছের প্রিপারেশনটা করছি, সেটার জন্য আমি পেঁয়াজ রসুন কালকেই আমি দেখিয়েছিলাম একটু সতে করে রেখে দিয়েছিলাম ওভাবেই প্যান সহ। আর রুই মাছগুলো ভাজা ছিল, এটা বানাচ্ছি দুধ রুই, সেইটাই এখন বানিয়ে ফেলছি, সেটাই ফার্স্ট রান্না করছি, বসিয়ে দিয়েছি। এটা প্রিপারেশন অলমোস্ট হয়ে গেছে। আমি খুব চেষ্টা করছি যাতে ঈশানের ঘুম ভাঙার আগে আমি তাড়াতাড়ি করে রান্নার ম্যাক্সিমামটা করে নিতে পারি। আর আমি এখানে বেরেস্তা পেঁয়াজটা বাজারের প্যাকেটের বেরেস্তা পেঁয়াজই ব্যবহার করেছি। আর শেষে খানিকটা কুকিং ক্রিম দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়েই এসেছে, আর একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো।
কালকে থেকে আমরা পাতা ভিজিয়ে চা খাওয়ার সুযোগটা কেউই পাচ্ছি না, সো টি ব্যাগই চলছে কালকে থেকে। তো আজকে সকালে চাটা করছে সমীরণ, কারণ চায়ের ডিপার্টমেন্টটা আমি এই গতকাল ইভিনিং থেকে ছেড়েই দিয়েছি, এটা কেউ না কেউ বানিয়ে নিচ্ছে। তো সবাই ঘুম থেকে উঠে গেছে, তো আমি শাহি দুধ রুইটা শেষ পর্যায়ে যেটা দিলাম একটু মাখন আর একটু কাঁচা লঙ্কা ওপর থেকে গার্নিশ করার জন্য কুচিয়ে, কারণ এই প্রিপারেশনটা যেহেতু অতটা ঝাল হয় না, এই শেষে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এটা একটা দারুণ রেসিপি, আমি এটা রেসিপিটা আমি এক সময় না এক সময় শেয়ার করবই। আর এটা আমি মানে কমপ্লিটলি মানে নিজে করতে করতে এই রেসিপিটা আমি নিজে বানিয়েছি অ্যাকচুয়ালি, কোনো মানে কোথা থেকে শিখে বা কোনো ইউটিউব থেকে বা কোনো বই থেকে সেরকম কিছু না। আর এদিকে কিন্তু আমার মুগের ডালও হয়ে গেছে, আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ফোড়ন দিলাম, আর ওদিকে পনিরও করে ফেলেছি। আর এখন হলো শিফট করার পালা, একেবারে আমি এই স্টিলের ট্রের মধ্যে সমস্ত ঢেলে রেখে দেবো রুই মাছটা, আর ঢেলে আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর ওভেনে কিন্তু ইলিশ ভাপাও হয়ে গেছে, তো সমস্ত কিছু ওভেনের মধ্যে রেখে দেবো, কারণ যাতে গরম থাকে। ওভেনের মধ্যে বন্ধ ওভেনে থাকলে অনেকটা গরম বেশি থাকবে। এখনও বাকি আছে যে ভাত হবে, পোলাও হবে, পায়েস হবে, ভাজাভুজি হবে, তো অনেক কিছুই এখনও টুকটাক বলতে বলতে বাকি। তো মামুনি স্নান টান সেরে চলে এসেছে, আমি এখন ডালটার মধ্যে ঘি দিতে ভুলে গেছিলাম, শেষে ঘিটা দিয়ে দিলাম। আর যে রান্নাগুলো হয়ে গেছে সেই রান্নাগুলোতে আমি ট্রেতে ট্রান্সফার করে সেগুলো সবই ওভেনের ভেতর রেখে দিচ্ছি, দিয়ে বাসন নামিয়ে ডিশওয়াশারে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে ডিশওয়াশার এক লোড চলে যাবে, কারণ যত বাসন রাখবো তত এখানে রান্না করতে কনজেস্টেড হয়ে যাবে, অসুবিধা হবে। তো মামুনিকে বললাম তুমি একটু দুধটা দেখো, দুধটা একটু পায়েসের দুধ একটু ঘন হতে লাগে, ততক্ষণে আমি সমস্ত কিছু শিফট করে ফাঁকা করে নিই। আর এদিকে আমার পনিরও শিফট করা হয়ে গেছে, আর সমীরণকে বলেছি এইগুলো সব ফয়েল মুড় দিয়ে কভার করার কাজটা তুমি করো। তো এইভাবেই সকালটা ম্যানেজ হয়েছে। ঈশান ঘুম থেকে এখনও ওঠেনি, আর ঈশান ওঠার আগে যতটা করে নেওয়া যায় ততটা ভালো। পায়ে সেখানে কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর স্যালাডের ডিপার্টমেন্টটা এইবার সমীরণকে দিয়ে দিয়েছি, ও পুরো স্যালাড কেটে ট্রেতে সাজিয়ে দেবে বললো, তো যাতে আমাকে ওটাতে আর মাথা লাগাতে না হয়। তো মামুনিরা একদমই সবাই মোটামুটি রেডি, শুধু জামা কাপড় পরে রেডি হলেই হবে, তাই জন্য মামুনি এখন ফ্রি। তো মামুনিকে বললাম যে ঈশান উঠে গেলে তুমি একটু পাশে থাকো, আমি আসছি, এসে ডাইপার চেঞ্জ করে ওকে ফ্রেশ করে স্নান টান করিয়ে দেবো। আর এখানে আমি শেষ মুহূর্তে চপগুলো ভেজে নিচ্ছি, কারণ আমি ফুল ফ্রাই করে নিচ্ছি, কারণ সবাই এসে গেলে গল্প করতে শুরু করে দিলে সবাইকে অ্যাটেন্ড করার কাজও থাকবে, তো তখন আমি যদি রান্নাঘরে সে চপ ভাজি খুবই অসুবিধা হবে, আর তখন অনেক কিছুই থাকবে শেষ মুহূর্তে করার। আর এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত একটাতে, আর ঝুড়ো আলু ভাজাটাও আমি কিন্তু কেটে করছি না, এটা ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার অ্যামাজন থেকে এই ঝুড়ো আলু ভাজা জিনিসটা আমি কিনে এনেছি। এটা হলো জাস্ট তেলে দিয়ে ইনস্ট্যান্ট ফ্রাই করলেই যত হয়ে যাবে। এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, যদি কারোর লাগে আমাকে বলবেন, আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি ওপর থেকে একটু মশলা সমস্ত ছড়িয়ে দিয়ে আর খানিকটা বাদাম, লাল বাদাম ভেজে দিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে ঝাঁকিয়ে দিলেই এই ভাজাটা কিন্তু আমার এখনকার মতন রেডি হয়ে গেল। তো এই ছোট ছোট জিনিসগুলো যেহেতু একা হাতে করেছি, তো আমি অ্যাপ্লাই করেছি যে যেটুকু বাইরে থেকে রেডিমেড করলে পসিবল। আর পোলাও আমি প্রেশারে করে ফেলেছি, এখন পোলাওটা কাচের বাটিতে ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েল মুড়িয়ে রেখে দেবো যাতে গরম থাকে। আর পাঁপড়ও বেশ কিছু ভেজে রাখছি, ভেজে এয়ারটাইট বাটিতে রেখে দেবো যাতে নরম না হয়ে যায়। তবে পাঁপড় আমার যখন লাগবে আমি আবারও ভাজবো। আর এখানে পায়েস হয়ে গেছে, পায়েস যাতে ওপরে সুন্দর সর পড়ে যায় তার জন্য আমি ঈশানের রূপোর বাটিতেও বেড়েছি আর সবার জন্য ট্রেতেও বেড়ে দিয়েছি। আর আজকে পুজোরটা করেছে সমীরণ, কারণ পুজোর দিকে আমি আর যেতে পারিনি, তো সমীরণ সুন্দর করে পুজো দিয়ে ছোট একটা ভিডিও তুলে রেখেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমরা এখন একদম রেডি হয়ে সবাই মিলে ওপর থেকে নিচে নেমেছি, যদিও আমরা বিট লেট, সবাই গেস্টরা চলেই এসেছে। তো আমি একদম রেডি হয়ে খুবই তাড়াতাড়ি রেডি হয়েছি, মানে কুইক রেডি হওয়া যাকে বলে, আর বেশি সময় ছিলই না, সবাই এসে গেছিলো। আর মামুনির হাতে হলো যে থালাটা ঈশান যেখান থেকে ওই মাটি যা যা দেয় আর কি, যেখান থেকে ধরবে, তো সেই থালাটা মামুনি হাতে আমি গুছিয়ে রেখেছি, নিয়ে নিয়েছে। তো আর এখানে হলো আমি ঈশানের ভাতের থালাটা সাজাচ্ছি। আমি সমস্ত থালা টোপর এগুলো আমি আগে থেকেই বার করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম, টোপরটা ওয়াশ করিনি, সরি বলতে গিয়ে বেরিয়ে গেল, মানে রূপোর থালা বাসন যেগুলোতেও খাবে সবই ওয়াশ করে মুছে রাখা ছিল। মাঝে মাঝে মনে হচ্ছে ছেলের অন্নপ্রাশন নিয়ে এত টেনশন হয়েছে, তা ছেলের বিয়েতে কি করব সেটা ভগবানই জানে। যাই হোক, এখন সব কিছু সুন্দরভাবে সাজিয়ে অনুষ্ঠানটা এক্সিকিউট করার পালা, সবাই চলেও এসছে।
এখন সবার আশীর্বাদে ভালো করে সব মিটে গেলে সেটাই হলো সব থেকে বড় কথা। আগের দিনের মতো আমরাও আজকে চেষ্টা করেছি সবাই একই কালার কম্বিনেশনে পরতে। ঈশানের যেহেতু মেরুন আর অফ হোয়াইট কম্বিনেশনে ওর পাঞ্জাবি ধুতি, তো আমরাও চেষ্টা করেছি আমি সেই রকমই সবার জন্য জামা কাপড় একই রকম থিমে কিনতে। আর এই যে মামনিকে যে শাড়িটা আমি কিনে দিয়েছি সেম শাড়ি মাকেও আমি একটা কিনে দিয়েছি, বাট মার কালার কম্বিনেশনটা আলাদা। ঈশানের অন্নপ্রাশন উপলক্ষে সবই নিজে হাতে করার খুব ইচ্ছে ছিল, বাট সেটা তো করা হলো না, সেটা কলকাতায় থাকলে হতো। তো সবই আমি অনলাইনে মানে আমাকে ভিডিও কলে দেখিয়েছে মামনিরা দোকানে গিয়ে, আমি তার মধ্যে থেকে পছন্দ করে কিনে নিয়েছি। তো মামনি বাবা এবং মা বাবা সবাইকেই আমার ঈশানের অন্নপ্রাশন উপলক্ষে কিছু দেওয়ার ইচ্ছে ছিল, তো ওদেরকে যে পছন্দ মতন এই জামা কাপড়গুলো দিতে পেরে আমিও ভীষণভাবে হ্যাপি হয়েছি। আর আমরাও চেষ্টা করেছি যাতে ছবি ভালো আসে, সেই জন্য সব কিছু থিম ওয়াইজ কিনতে। শুধু মামনিও যখন শাড়ি বা পাঞ্জাবির দোকানে গেছিলো একটা জিনিসই বলেছিলাম যে খুব গ্লসি ফিনিশ আমার চাই না, ওর সিল্ক চাই কিন্তু খুব একটা চকচকে গ্লসি ফিনিশ না, যেহেতু দুপুরের অনুষ্ঠান, তো সেইগুলো মাথায় রেখে আমরা সেভাবে শপিং করেছিলাম। মাটিটাই ধরেছে, মাটিটাই ধরেছে। নেদারল্যান্ডে অনেক প্রপার্টি করতে তিনবার হবে, তিনবার। আমি বলেছিলাম গোল্ডেন কালার দেখে ওটাই ঝাপটা মারবে। সোনাটা ধরতো, পয়সা দরকার কিছু। হাতটা 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 ওই পেন দিয়ে মাংস খাও, কোপটি দিবে মাংস খাও। বলা একটু
কোঅপারেট মানে পুরো এন্টারটেইন করছে আমাদের, না ফুল এন্টারটেইন করছে আমাদের। আমরা এত লোক নিয়ে এসেছি। হ্যাঁ খাবে মানে সুন্দর খাচ্ছে। হ্যাঁ চাটু বুটু করে খেয়ে নিচ্ছে। খাওয়াতে একদম চাটু বুটু করে নিচ্ছে। না ওই কাটলেটটা দিয়েছে, কাটলেটের ভেতরে কিছু, হ্যাঁ না। অ্যাকচুয়ালি ঈশান বিরক্ত হয়ে যাচ্ছিল বলে আমার ইচ্ছে ছিল যে সবাই আশীর্বাদ করুন, কিন্তু সেটা সম্ভব হয়নি। শুধুমাত্র একজন বয়স্ক জেঠিমা ছিলেন, তিনি খালি আশীর্বাদ করেছেন, মামুনি বাবা আমাদের পরে। হ্যাঁ এই যে হ্যাপি রাইস সেরেমনি। আর ঈশানের অন্নপ্রাশন উপলক্ষে আমরা এই কেকের ডিজাইনটা দিয়ে দিয়েছিলাম একজন হোম বেকারকে, তো তিনি বানিয়ে দিয়েছেন। আমাদের কেকটা ভীষণ পছন্দ হয়েছে, যেমন স্বাদ ভালো ছিল তেমন ডিজাইনটাও কিন্তু যেমন চেয়েছিলাম তেমনই হয়েছিল। আমাদেরই ভালো লাগছে যে হল্যান্ডে বসে ভীষণ ভালোভাবে ভীষণ আনন্দ করে হই হই করে দিনটা কেটেছে। তো এই দিনটা আমার জীবনে ভীষণ মেমোরেবল হয়ে রয়ে গেল। আর যতটা টেনশন করেছিলাম খুব ভালোভাবে কিন্তু যা যা চেয়েছিলাম খুব সাকসেসফুলি সবটা করতে পেরেছি। আর সবাই ভীষণ আনন্দ পেয়েছে, সবাই ভীষণ আশীর্বাদ করেছে ঈশানকে। তো সবাইকে অনেক থ্যাংক ইউ যারা এসেছিলেন আমাদের ঈশানের অন্নপ্রাশনে। আর আপনাদেরকেও অনেক থ্যাংক ইউ যারা এই ব্লগটা দেখছেন। আর আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, সবসময়ের জন্য রিকোয়েস্ট করি। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করবো। টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি শিগগিরই ফেরত আসার চেষ্টা করবো।